বাংলাদেশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন, আমার নাম জেনে থাকবেন আপনারা। আমার নাম জেকব মিল্টন। আমি আমাদের নিউ ইয়র্ক বেজ একটা হিউম্যান অ্যান্ড সিভিল রাইটস অর্গানাইজেশন রয়েছে, যেটার নাম উই আর দ্য পিপল, অ্যান্ড আমি ওই অর্গানাইজেশনটার প্রিন্সিপাল। আমি বাংলাদেশের হিউম্যান রাইটসের উপরে এবং হিউম্যান রাইটসের উপরে শুধু বাংলাদেশের না, সাউথ ইস্ট এশিয়ান ইমিগ্রেন্ট যারা নিউ ইয়র্কে আসে তাদের যে কোনো হিউম্যান রাইটস, সিভিল রাইটস ইস্যুতে এবং লিগ্যাল ইস্যুতে আমি কাজ করে থাকি, এবং লোকাল গভর্নমেন্ট অথবা ফেডারেল গভর্নমেন্টের সাথেও অনেক সাবজেক্টে আমি আলাপ আলোচনা করি। আমার একটা বিষয়ে অনেকেই আমার সম্পর্কে জেনে থাকবেন যে আমি একজন নন পলিটিক্যাল মানুষ হয়েও বাংলাদেশের পক্ষে বিভিন্ন সময় একটা যুক্তি দাঁড় করাই যে আমাদের বাংলাদেশের অস্তিত্বের দরকার আছে, বাংলাদেশের স্বাধীনতার দরকার আছে, সার্বভৌমত্বের দরকার আছে, এবং আমাদের পরিচয়ের সাথে যদি বাংলাদেশি শব্দটা যোগ না থাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে, কেন যেন আমাদের পরিচয়টাও সম্পূর্ণ হয় না। গত কয়েকদিন ধরে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, স্পেসিফিক্যালি নাগরিক টিভি সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে আমি বাংলাদেশ সম্পর্কে কথাবার্তা বলি। এখন আজকের নিউ ইয়র্কে 10 তারিখ এবং বাংলাদেশে 10 তারিখ অলরেডি ক্রস করেছে। এখন নিউ ইয়র্ক, আমার মনে হয় বাংলাদেশে ডিসেম্বর মাসের 11 তারিখ। গত 2-3 দিন ধরে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে যেভাবে দেশের ভিতরে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল, সেই যুদ্ধাবস্থাটা এই মুহূর্তে একটু স্তিমিত হয়েছে। কিন্তু যেই জন্য এই যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল, পরিস্থিতি এখনো তার কোনো আমরা বলতে পারবো না যে যেই উদ্দেশ্যে বিভাগীয় সমাবেশ করা হয়েছে এই সমাবেশের উদ্দেশ্য সফল হয়েছে, বা রাষ্ট্রযন্ত্র অবৈধভাবে যারা ক্ষমতায় আছে তারা এই বিভাগীয় সমাবেশকে যে কোনো উপায়, ছলে বলে কৌশলে তাদেরকে হারিয়ে দিয়েছে বা তাদেরকে মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। এ কথা এই মুহূর্তে আলাপ আলোচনার কিছু নেই। তবে কয়েকটা সাবজেক্ট আমি আপনাদের সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করি, যে শেয়ারটা আমার কেন যেন মনে হয়েছে যে কারো না কারো কোনো না কোনো সময় দাঁড়াতে হয়, সবার সামনে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে বলতে হয় যে সাবজেক্টগুলোর সাথে আমাদের কেন জড়িত হওয়া জরুরি। বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। আপনারা জেনে থাকবেন গত কয়েক বছর আগে ইভেন ভারতে কৃষক আন্দোলন করেছে। আপনারা জানেন কৃষকদের বিভিন্ন আন্দোলন নিয়ে, দুর্নীতি নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে ভারতে একটা আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনে একটা লোক নেতৃত্ব দিয়েছিল, এবং ওই লোকটা, ওই ভদ্রলোক কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। ওই ভদ্রলোক এমন কোনো প্রমিনেন্ট মানুষ না, খুব বড় কোনো এডুকেটেড না, এবং একথা বলা যাবে না যে ইন্ডিয়ায় তার নামটা বিশদভাবে সবাই জানতো বা কিছু একটা করতো। ভদ্রলোক একজন সাধারণ মানুষ, যেটা হিন্দি ভাষায় তাদেরকে আমজনতা বলে। ওই ভদ্রলোকের নাম ছিল আন্না হাজারে। আন্না হাজারে একটা কথা বলে দিল্লির রাস্তায় যে কোনো জায়গায় বসে পড়লো এবং বসে বলল যে ইন্ডিয়ায় যে দুর্নীতি আছে এই দুর্নীতিটাকে শেষ করতে হবে। ঠিক আছে, এখন আন্না হাজারে যখন এই আন্দোলনটায় নামলো, অনেকেই আমাদের বাংলাদেশেও এটা আমি আপনি আমরা সবাই করি, কেউ যখন নীতিগতভাবে কোথাও অবস্থান নেয় আমাদের ভিতরে একটা সহজাত প্রবৃত্তি আছে তার এই ভালো মানসিকতাটাকে, তার এই সততাকে, তার এই নীতিবোধকে আমরা নেগেটিভ হইতে ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন আমরা প্রায় বলি, হ্যাঁ আলা হজরত এসছে অথবা ভণ্ডামি করতে এসছে, কিন্তু সঠিকভাবে এই কথাটা আমরা কখনোই স্বীকার করতে চাই না। সত্য যতই আনপপুলার হোক, সত্য যতই আনপপুলার হোক, ওটা সত্য, ওটা কখনো মিথ্যা হবে না। আমি বা আপনি, ভাই ও বোনেরা, আমি বা আপনি ওই সত্যটাকে পছন্দ করি না, এর অর্থ এটা না যে ওই সত্যিটা সত্যি না। ভারতের ওই ভদ্রলোকের নাম আন্না হাজারে। আন্না হাজারে যখন দাঁড়ালো, ইন্ডিয়ার শিক্ষিত গোষ্ঠী ম্যাক্সিমাম তাকে নিয়ে যোগ করা শুরু করলো, কংগ্রেস তাকে নিয়ে যোগ করলো,
বিজেপি তাকে নিয়ে যোগ করলো, অনেকে ঠাট্টা মশকরা করলো যে এ ধরনের একটা লোক কি করে নীতি কথা নিয়ে, নীতি কথার দর্শন নিয়ে, সততা নিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে সে অভিযান শুরু করল। কিন্তু একটা সাবজেক্ট এক পর্যায়ে একের পর এক সে যখন তার জীবন বাজি রেখে রাস্তায় দাঁড়িয়ে গেল, একজন দুইজন করে তার পিছনে লোকজন জড়ো হওয়া শুরু করল। তখন মানুষ চিন্তা করলো যে তাই তো, ইন্ডিয়ায় যথেষ্ট দুর্নীতি রয়েছে, ইন্ডিয়ায় যথেষ্ট নিয়ম বহির্ভূত অনেক কিছুই রয়েছে যার বিরুদ্ধে কারো না কারো কথা বলা উচিত। এখন এই কারো না কারো কথা বলার জন্য যে কাউকে যে কংগ্রেসের নেতা হবে, কাউকে বিজেপির নেতা হবে, কারো কোনো ধর্মীয় নেতা হবে, ঠিক আছে, এমন কিন্তু কথা নেই। এই সত্যের পথে দাঁড়িয়ে যে কোনো একটা মানুষ বলতে পারে এনাফ ইজ এনাফ, যেটা আমরা বাংলায় বলি যথেষ্ট হয়েছে। এখন আমাদের সকলেরই উচিত দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, একটা পরিবারের স্বার্থে আমাদের সবার সচেতন হওয়া এখন অত্যন্ত জরুরি। বাংলাদেশি ভাই ও বোনেরা, আমাদের আমরা আমরা কেউ মুসলমান, আমরা কেউ হিন্দু, আমরা কেউ খ্রিস্টান, আমরা কেউ বুদ্ধিস্ট, আমরা কেউ চাকমা, আমরা কেউ অন্য ধর্মাবলম্বী, ঠিক আছে। আমাদের এই আইডেন্টিটি নিয়ে আমাদের ভিতরে কোনো হীনমন্যতার কোনো কিছু নেই। আমরা যা আমরা ঠিক তাই। একটা কথাকে আমি বাংলাদেশের ভাই ও বোনেরা আপনাদেরকে মনে করিয়ে দেই। সে মনে করানো কথাটা কি? আপনি যদি একজন মানুষ হিসাবে ভালো হন, আপনি ভালো মানুষ। আপনি যদি মানুষ হিসাবে ভালো হন, আপনি যদি মানুষ হিসাবে একজন সত্যান্বেষী হন, একজন ভালো মানুষ হিসাবে আপনি যদি নীতিবান হন, একজন মানুষ হিসাবে আপনি যদি দায়িত্ববান হন, একজন মানুষ হিসাবে আপনি যদি পরোপকারী হন, অর্থাৎ সার্বিক মিলিয়ে আপনি একজন ভালো মানুষ, এটা যদি হন তাহলে আপনি একজন ভালো মুসলমান। শুধু ভালো মুসলমান না, এটা যদি আপনি হন, আপনি তাহলে ভালো একজন হিন্দু। আপনি যদি এগুলো সবকিছু মিলিয়ে ভালো হন, আপনি ভালো একজন খ্রিস্টান, ভালো একজন বুদ্ধিস্ট। অর্থাৎ আপনি যে কোনো ধর্মেরই হন না কেন, আপনি ওই ধর্মটাকে, ওই বিশ্বাসটাকে আপনি পজিটিভ ওয়েতে মানুষের কাছে রিপ্রেজেন্ট করবেন। আর আপনি যদি লোভী হন, আপনি যদি খারাপ হন, আপনি যদি হিংস্র হন, আপনি যদি মানুষের ক্ষতি সাধন করেন এবং মানুষকে ব্যবহার করে নিজের স্বার্থে যা কিছু তাই করে বেড়ান, তাইলে আপনি যদি মুসলমান হন, তাইলে মুসলমান ধর্মটাকে আপনি রং ধর্ম হিসাবে রিপ্রেজেন্ট করছেন। আপনি যখন খারাপ মানুষ হবেন, আপনি হিন্দু ধর্মের হলে ওই ধর্মটারও একটা বদনাম আপনার ঘাড়ে নিয়ে চলছেন। আমি যে কথাটা বলবো, 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি আমাদের দেশে একটা নতুন রাষ্ট্র হিসাবে একের পর এক ভুল হয়েছে, একের পর এক ভুল হয়েছে। এদের ভিতরে নেতৃত্বের কি দুর্বলতা ছিল? ছিল। এদের ভিতরে সততার অভাব ছিল? অফকোর্স ছিল। এদের ভিতরে দায়িত্ব নিয়ে কঠিনভাবে দাঁড়িয়ে কেউ কি বলেছে আমাদের এটা করা উচিত? আমি ব্যক্তিগতভাবে শেখ মুজিবকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, আমি ব্যক্তিগতভাবে জিয়া রহমান সাহেবকেও চিনি না, আমি ব্যক্তিগতভাবে এরশাদ সাহেবকেও চিনি না, খন্দকার মোস্তাককেও চিনি না। কিন্তু লেখাপড়া করেছি, এদের সম্পর্কে অনেক জানার চেষ্টা করেছি, আমরা রিসার্চ করেছি। এরা অতীতে যে যেভাবে পেরেছে, যত নেতা ছিল প্রত্যেকটা নেতা তারা চেষ্টা করেছে সঠিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, কিন্তু তারা কেউ কি সফল হয়েছে? আমরা একটা কথাকে তাদেরকে যদি ইভালুয়েট করতে যাই, আমরা একটা কথা আমাদেরকে সহজেই বলতে হবে। সে কথাটা কি? আংশিকভাবে সবাই সফল হয়েছে। আমি আবার বলি, আংশিকভাবে সবাই সফল হয়েছে, কোনো না কোনো ভাবে তারা সফল হয়েছে। কিন্তু আমরা কি তাদের কথা বলতে পারি যে তারা সার্বিকভাবে ব্যর্থ হয়েছে? না। আমি সবার সার্বিকভাবে ব্যর্থতার এই দায়ভারটা আমি কোন নেতার উপরে দিয়ে আমি একটা এক্সকিউজ তৈরি করতে চাই না, যা আমাদের বাংলাদেশী সমাজে অত্যন্ত পরিচিত। আমরা কিছু পারি আর না পারি, আমরা একটা এক্সকিউজ তৈরি করি। আমরা কিছু পারি আর না পারি, আমাদের ভিতরে বিভাজন তৈরি করি। আমরা কিছু পারি আর না পারি, বুঝি অথবা না বুঝি, আমরা একটা ভান করে নিজেদের প্রোফাইলটাকে কি করে মানুষের সামনে আমরা বলবো, তাদের সামনে গিয়ে বলবো যে হ্যাঁ আমি এটা জানি বা আমি এটা বুঝি।
কিন্তু একটা সাবজেক্টকে আমরা কেউই অনুধাবন করি না। সে অনুধাবনটা হলো যে আমরা একজন মুসলমান, একজন হিন্দু বা একজন খ্রিস্টান, এটার পরে আমরা কি একজন ব্যক্তি। তাইলে ওই ব্যক্তিটা কি ভালো ব্যক্তি হবে? ওই ব্যক্তিটা কি সার্বিকভাবে একজন নীতিবান মানুষ হবে, একজন সফল নেতা হবে? যদি এগুলো হয়, তাহলে আমরা কি কোথাও দাঁড়িয়ে এই কথা বলতে পারি যে আমরা একজন বাংলাদেশী? আমরা কি একবারও চিন্তা করি যে বাংলাদেশ কোনো ব্যক্তি নয়, বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশ একটা এন্টিটি, বাংলাদেশ একটা পরিচয়, বাংলাদেশ একটা দীর্ঘ আয়তনের ৫৫,০০০ বর্গ মাইলের একটা ভূখণ্ড, যে ভূখণ্ডটার ওনারশিপ আমরা ২০ কোটি মানুষ একত্রে নিতে পারি। আমরা এই ৫৫,০০০ বর্গ মাইলের এই ভূখণ্ডটির মালিকানা সবাই দাবি করি, কোনো না কোনো ভাবে আমরা দাবি করি। কিন্তু দাবি করার পরেও আমাদের সবার ভূমিকাটা কেমন? আমাদের সবার ভূমিকাটা হচ্ছে এই যে আমরা কথায় কথায় বলবো বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা কথায় কথায় বলবো বাংলাদেশের জন্য আমরা জীবন দিয়ে দেব, আমরা কথায় কথায় বলবো বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচবো, ৬৮,০০০ গ্রাম বাঁচলে আমরা বাঁচবো। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি ভাই ও বোনেরা আমরা কি করি একটু চিন্তা করে কি দেখবেন? রাস্তায় আমি বলি আপনাকে, কথাটা আপনারা পছন্দ করবেন না, কিন্তু কথাটা আমার না বললেই না। সাবজেক্ট এমনই হয়, রাস্তাঘাটে আমরা রিকশায় যাচ্ছি, কিন্তু পাশের একটা রিকশায় অসহায় একজন মা বসে আছেন, যাচ্ছেন, হঠাৎ পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরেছে। ওই দুর্বৃত্তরা ওই রিকশায় যে আরোহিনী আমার মা রয়েছে তাকে টেনে হাতের চুড়ি খুলে নিচ্ছে, কানের দুল খুলে নিচ্ছে, তার গলা থেকে মালা খুলে নিচ্ছে, আর পাশের রিকশায় থেকে আমরা চুপচাপ বসে আছি। আমরা দর্শক, আমরা এর কোনো প্রতিবাদ করছি না। কেন করছি না জানেন? আমাদের অজুহাত, ধারালো অস্ত্র নিয়ে ১০-১২টা লোক ওখানে দাঁড়িয়ে আছে, আমরা ওখানে গিয়ে নিজের জীবনটা কেন হারাবো? আমরা তো আসলে কিছু করতে পারবো না। কিন্তু আমরা কি তখন একজন আন্না হাজারের মতো হয়ে বলতে পারি ওখানে দাঁড়িয়ে, এনাফ? ওই রিকশায় যে ভদ্র মহিলা বসে আছে, সে হতে পারে আমার মা, সে হতে পারে আপনার বোন, সে হতে পারে আপনার অন্য কেউ। এখন আমি ওই রিকশায় যে আরোহিনী এক ভদ্র মহিলা বসে আছে, ওই আরোহিনী ভদ্র মহিলাকে মনে করে নেন আমার আপনার মাতৃভূমি বাংলাদেশ। আমার আর আমার এবং আপনার মাতৃভূমি বাংলাদেশ। আমার আর আপনার মাতৃভূমি বাংলাদেশ ওখানে রিকশায় বসে আছে, অসহায়ের মতো আপনার আর আমার দিকে তাকাচ্ছে, এই বুঝি আমার সন্তান আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। কিন্তু আমার মা তো বোবা, আমার মাতৃভূমি বাংলাদেশ তো ডাকতেও পারছে না যে সে শুধু আমাদেরকে জন্ম দিয়েছে তার ভূমিতে, তার ভূমিতে আমাদেরকে খেলা করার সুযোগ দিয়েছে, আমাদের ওই মাতৃভূমি শিখিয়েছে যে আমার পেটে আমার বুকে তোরা হেঁটে চলে মানুষ হ। কিন্তু আমরা দায়িত্বটা যখন পালন করতে যাই, ওই ক্ষেত্রে আমরা সবাই যার যার দলে, যার যার ধর্মে আমরা বিভাজন হতে শুরু করি। তখন কি আমরা মাকে রক্ষা করার বদলে আমি বলি আমি তো আওয়ামী লীগ, আরেকজনে বলে আমি তো বিএনপি, আরেকজনে বলে আমি তো জামাত, আরেকজনে বলে আমি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাবজেক্টটা কি এই? অর্থাৎ আমি আবার আপনাদের সামনে আরো একটা কথা বলতে চাই, একা একা একটু চিন্তা করুন তো। একটা সংসারের বাবা মায়ের ধরেন 10টা ভাই অথবা 5টা ভাই অথবা 5টা ভাই 2টা মেয়ে। এখন বাবা মা বয়স হলো, ঠিক আছে, বাবা মাকে লালন পালন করতে হবে। এখন লালন পালনের জন্য আমরা 5 ভাই একজন আরেকজনের দিকে তাকাই। হ্যাঁ আমার ছোট ভাই দেখবে, হ্যাঁ আমার বড় ভাই দেখবে, হ্যাঁ আমার মেজো ভাই দেখবে, হ্যাঁ আমার সেজো ভাই দেখবে। কিন্তু একজন আরেকজনের উপরে যখন আমরা এই আশাটা করে অজুহাত তৈরি করি, আমরা যখন একজন আরেকজনের দিকে তাকাই, সবচেয়ে ভিকটিমটা কে হয়? ভিকটিমটা হয় আমার বাবা অথবা আমার মা। এই আমাদের 20 কোটি মানুষের মাতৃভূমি বাংলাদেশ, আজকের আমরা সবাই যেন
আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আমরা কি জন্য বলি বাংলাদেশে বৃদ্ধাশ্রম? আমরা সবাই কেউ আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগের কলেজে আমরা বাবা মাকে তুলে দিচ্ছি বৃদ্ধাশ্রমে। আমরা নাটক করি, আমাদের দেশের লোকগুলো নাটক দেখে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিও না, অথচ আমরা আমাদের পুরো দেশটাকে শুধু বৃদ্ধাশ্রমে না, আমরা পুরো দেশটাকে জমি যেমন বর্গা দেয়, জমি যেমন মুট কওলা দেয়, জমি যেমন বিক্রি করে, আমরা ওখানে দাঁড়িয়ে আছি। আমরা ওখানে দাঁড়িয়ে কে কি বলছি? আমি বিএনপি, আমি আওয়ামী লীগ। এখানে আমাদের কোনো দায়িত্ব নেই। কেন দায়িত্ব নেই? ওই যে আমি বিএনপি করি তো বিএনপির তো সমালোচনা করা যাবে না, আমি আওয়ামী লীগ করি আমার আওয়ামী লীগের তো সমালোচনা করা যাবে না, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করি আমার তো সমালোচনা করা যাবে না। আপনাদের যদি আমি ধরেও নেই আপনাদের সবার কথা ঠিক আছে, কিন্তু তবে আমার মায়ের কি হবে? আমি কোন মায়ের কথা বলছি আশা করছি আপনারা সবাই জানেন। আমাদের সবার মা বাংলাদেশ, যে বাংলাদেশ তার গলা নেই। আল্লাহ একটা মাটিকে ৫৫,০০০ বর্গমাইলের ওই মাটির মধ্যে একটা কণ্ঠ দিয়ে দেয়নি, একটা মুখ বানিয়ে দেয়নি, যে কণ্ঠ জোরে বলবে আয় খোকা, আয় আমার ছেলেরা, আমাকে রক্ষা কর। আজকের আপনারা ১৯৭১ সালে ৭০-৭১ সালে আমরা স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করি, আমরা কথাবার্তা বলি, কিন্তু আপনারা এই ২০২২ সালে এসে আপনারা একা একা একটু নিজেদের দিকে তাকান। আমরা দেখি কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ মহাসমাবেশ করতে চায়, কেউ মহাসমাবেশ করতে দিতে চায় না, কিন্তু এর ভিতরে রাক্ষসদের আমরা আমন্ত্রণ জানাই। আমাদের মাতৃভূমির শত্রুকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের দেশে এসে কোন দলকে বলবে আমি তোমার দলে আছি, ওই দলকে মেরে ফেলো। দেশের শত্রু ঘরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে যাও ওকে মেরে ফেলো, ওদেরকে দাঁড়াতে দেয়া যাবে না, ওরা দেশের শত্রু। আমাদের একজনকে বলে তোমার ভিতরে চেতনা আছে, আর অন্য ভাই তার ভিতরে চেতনা নাই। আমরা কি ফিরে যাব ওই যুগে, প্রাচীন যুগে, যেই যুগে এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান আইজাক, ইসহাক এবং ইসমাইল, আপনারা ইতিহাস পড়ে যারা ধর্মীয় ইতিহাস পড়েছেন, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, যেই দ্বন্দ্বে একটা ইতিহাস বলে যে ইসমাইল ইসহাককে মেরে ফেলেছিল। আমরা কি এখন আবারও আমাদের ভিতরে ওই হত্যাযজ্ঞ চলার জন্য বিদেশি লোকজনদেরকে দেশে আমন্ত্রণ জানাবো? বিএনপিকে ঢাকা মহানগরীতে বিভাগীয় সম্মেলন করতে দেয়া হবে না, সমাবেশ করতে দেয়া হবে না, এজন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ৫ থেকে ৬০০ অপারেটিভ যারা সিনিয়র নেতা, রয়ের চিফ সহ ঢাকায় চলে এসছে। ঢাকায় চলে এসছে কেন চলে এসছে জানেন? আমাদের দেশের দুইটা বৃহত্তর দলের এক দলকে বলে ওই দলকে কিছু করতে দেয়া যাবে না, এবং যখন ওই বৃহত্তর দল তাদেরকে ওয়েলকাম করে তাদেরকে ঘরের ভিতরে ঢুকায়, ঢুকে বলে ওকে আমাদেরকে বলো এবার কি করতে হবে, আমাদের শর্ত শুধু ক্ষমতায় টিকে থাকা, তাহলে সাবজেক্টটা কি দাঁড়াচ্ছে? আপনারা, আমরা, আমি, আপনি আমাদের মা মাতৃভূমি বাংলাদেশকে বৃদ্ধাশ্রমে দিয়ে অথবা বিক্রি করে অথবা কোনো জায়গায় রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা অন্য একজনকে বলছি দিলাম আমরা ছুঁড়ে ফেলে, আমাদের এই মায়ের দরকার নেই। আমরা তো ইন্ডিয়ার কোলেই বসে আছি, আমরা তো আরাম আয়েশ করছি, অবস্থা খারাপ দেখলে তো আমরা ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবো। এইটাই যদি হয় আমাদের মানসিকতা, তবে আমরা রাজনীতি কেন করি? আমরা কেন কোনো জায়গায় দাঁড়িয়ে বলি যে আমরা সচেতন বাংলাদেশি নাগরিক? বাংলাদেশি ভাই বোনেরা, এই প্রশ্নটা কি আমরা একজনকে আরেকজনকে করার সময় এসছে? আমরা কি বলতে পারি যে একজন বাংলাদেশি হিসাবে আসলেই আমরা আমাদের দেশের প্রতি দায়িত্ব পালন করি? আমরা কেউ রাজনীতি করি, আমরা কেউ ডাক্তারি করি, আমরা কেউ ইঞ্জিনিয়ারিং করি, যে কোনো পেশাকে বেছে নেই, আর নিজের ভিতর একটা আবেগ থাকে, ও আমি বোধহয় দেশের জন্য অনেক করে ফেললাম। আসলে কি তাই বাংলাদেশি ভাই বোন? বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা যেই মুহূর্তে ওই সন্তানের কথা শুনেন, যেই সন্তান তার বাবা মার দেখাশোনা করে না, যেই সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তার কথা শুনলে আমরা সবাই সিসি করি। কিন্তু
আমি বা আপনি, আমরা যখন আমাদের মাতা, দেশমাতা বাংলাদেশের দেখাশোনা না করে অন্য দেশের সমর্থন নিয়ে আমার দেশমাতাকে উপর্যুপরি অবহেলা করি, রাস্তার পাশে ফেলে রাখি, তার অস্তিত্বকে অস্বীকার করি, ঠিক ওই মুহূর্তে আমি বা আপনি, আমরা কি ভালো মুসলমান থাকি, না ভালো খ্রিস্টান থাকি, না ভালো হিন্দু হই, নাকি ভালো বুদ্ধিস্ট? তখন আপনারা যদি মনোথিইজম নিয়ে লেখাপড়া করে থাকেন, আমি শিওর আপনারা করেছেন অনেকেই, আমি শিওর আপনারা মনোথিইজম নিয়েও দেখেছেন এবং মনোথিইজমে যারা বিশ্বাস করেন না তাদেরকেও দেখেছেন। এখন আপনি যদি যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে লেখাপড়া করেন, ওখানে আপনারা যে কোনো কথায় কথাই তো লাভ দিয়ে গুগল চেক করেন। কখনো কি এইটা একটু চেক করেও দেখেছেন একজন মানুষ হিসাবে দেশের প্রতি আপনার দায়িত্ব কি ফরজ? আমি মুসলমান যার জন্য ফরজ শব্দটা উচ্চারণ করলাম, কিন্তু আপনি যদি খ্রিস্টান হন, ওখানেও আপনি কি একটু নীতিগতভাবে চিন্তা করে দেখেছেন যে একজন খ্রিস্টান হিসাবে আপনার মাতৃভূমির প্রতি দায়িত্ব পালন ছাড়া আপনি কি হেভেনে যেতে পারবেন? আপনি যদি হিন্দু হন, আপনি দেশের প্রতি সঠিক দায়িত্ব পালন ছাড়া আপনি কি পারবেন স্বর্গে যেতে? আপনারা সবাই, আপনারা আমরা সবাই দাবি করি আমরা জান্নাতে যাব, আমরা স্বর্গে যাব, আমরা হেভেনে যাব। কিন্তু কিন্তু আমরা কেউই কি আমাদের দেশমাতার উপরে দায়িত্বটা পালন করার পরে আমাদের বিবেকের কাছে কি একবারও জিজ্ঞাসা করেছি যে আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছি আমাদের মাতৃভূমির উপরে? 1971 সালে 30 লক্ষ লোক আমাদের দেশের জন্য কেন জীবন দিল? আমাদের স্বাধীনতা কি আসলে তখন দরকার ছিল? আচ্ছা, আমরা ধরে নিলাম স্বাধীনতার দরকার ছিল, কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদের 7.5 কোটি পূর্ব বাংলার মুসলমানদেরকে, পূর্ব বাংলার অধিবাসীদেরকে সঠিক মর্যাদা দেয়নি, সঠিক প্রাপ্য দেয়নি, বুঝলাম। তো ওই সময় সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা যুদ্ধ করব, ঠিক আছে। এখন আমরা এখনো কোয়েশ্চেন করি ওই সময়ের যুদ্ধটা কি আসলে আমাদের জন্য স্বাধীনতার যুদ্ধ হলো, পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল? ওই সময় হয়তো শেখ মুজিবুর রহমান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা তারা তাদের দূরদৃষ্টি দিয়ে, তাদের প্র্যাগমেটিজম দিয়ে তারা হয়তো ওই পর্যায়ে গিয়ে পৌঁছায় নাই যে আমরা পশ্চিম পাকিস্তান থেকে যদি আলাদা হই আমাদের অস্তিত্বটা কতটা সাস্টেইনেবল হবে। তারা যা ভালো মনে করেছে ওই সময় করেছে। এখন তাদের উপরে আমরা দায়ভার দেই, কাউকে কৃতিত্ব বেশি দেই বা কাউকে কৃতিত্ব কম দেই। আমরা এই কৃতিত্ব বা দোষ বা ব্যর্থতা এগুলো নিয়ে কথাবার্তা না বলে আমরা কি কেউ আয়নার দিকে তাকিয়ে আমাদের ব্যর্থতাটা কি আমরা দেখি? বাংলাদেশি ভাই ও বোনেরা, এই ব্যর্থতাটা পর্যালোচনা করার সময় কি এসছে? আমি একা একা চিন্তা করে দেখলাম, বিএনপির মহাসমাবেশ হয়েছিল 10 তারিখে। এই মহাসমাবেশের আসলে তাদের অবজেক্টিভিটি কি ছিল? তাদের গোল কি ছিল? গোল কি ছিল? পৃথিবীকে জানানো যে বিএনপি একটা বৃহৎ দল। পৃথিবী ব্যাপী লোকজনদেরকে কি জানানো হয়েছিল? বিএনপির জনসমর্থন আছে। এটাই কি তাদের দেখানোর উদ্দেশ্য ছিল? তারা 10 দফা কর্মসূচি দিয়েছে। 10 দফার মধ্যে বলেছে যে আমাদের এই জিনিসগুলো অর্জনের জন্য আমরা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছি। ভালো কথা। এবং আরেকটা দল যারা এই বাংলাদেশে, আরেকটা দল বলতে আমি আওয়ামী লীগের কথা বলছি, সেখানেও কি ভালো মানুষ নেই? অফকোর্স আছে। ওখানের মানুষগুলো কি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না? অফকোর্স আছে। তারা কি চায় না বাংলাদেশ কোনোভাবে পায়ে মাটির উপরে দাঁড়িয়ে থাকুক অস্তিত্ব নিয়ে, সঠিক পরিচয়? অফকোর্স তারা চেয়েছে। কিন্তু এই দলটার ভিতরে কি এমন কোনো লোকজন নেই যারা দাঁড়িয়ে বলে যা অন্যায় করতে করতে একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে কি বলার মতো কেউ নাই, এনাফ ইজ এনাফ? ব্যাপারটা কেমন? আমরা একটা পরিবারে, আমার বাবা বা আপনার বাবা, আমরা যদি তারা যদি কন্টিনিউয়াসলি ভুল করতে থাকে, সন্তানদের মধ্যে কেউ কি একজন বলে না যে বাবা যথেষ্ট হয়েছে, এবার বন্ধ করো? এই কথাটা কি বলার মতো কোনো লোকজন আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে রয়েছে? আমাদেরকে ওই সময়টা এসছে যে আমরা এখন আমাদের বাবা বা আমাদের দাদা বা আমাদের পাশে যাদেরকে আমরা নেতা মনে করি, যাদেরকে আমরা আদর্শ মনে করি, তারা একের পর এক ভুল করেই যাবে, অথচ আপনি আর আমি মুখ বুজে বলবো না আমি আওয়ামী লীগ করি সুতরাং আওয়ামী লীগের নেতার ভুল বলা যাবে না, আমি বিএনপি করি
যেহেতু আমার বিএনপির নেতাদের ভুল বলা যাবে না। বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি আজকে লাইভে এসে স্রেফ একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আমি আমার ওই মায়ের গল্প করছি, যেই মা আমার পাশের রিকশায় যাচ্ছে এবং দুর্বৃত্তরা ওই রিকশাটাকে ঘিরে ধরে আমার মায়ের স্বর্ণালংকার, জুয়েলারি, তার পরনে যা কিছু ছিল জোর করে নিয়ে যাচ্ছে। আমরা কি স্রেফ দর্শকের ভূমিকা পালন করব? আজকে রয়্যাল লোকজন বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে একটা দলকে চেতনার কথা বলে আরেক ভাইয়ের বুকে গুলি করার জন্য বলবে এদেরকে কোনোদিনও এটা করতে দেয়া হবে না, ওটা করতে দেয়া হবে না। আপনি আমাকে একটু বলেন তো, যে ইন্ডিয়ায় এটা কি কখনো হয়েছে যে ইন্ডিয়ায় ভোট ঠিক মতো করতে দেয়া হবে না? ইন্ডিয়ায় কি এটা কখনো হয়েছে যে ইন্ডিয়ার যে প্রদেশগুলো আছে ওই প্রদেশগুলোয় ভোট ঠিক মতো হতে দেয়া যাবে না, যে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা করতে দিয়েছে? ওখানে কি তারা এটা করেছে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না? এটা কিন্তু করে না। কিন্তু যেই বাংলাদেশের অস্তিত্বের কথা আসে, যেই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রের কথা আসে, তখন কোথা থেকে এক মহিরু এসে হাজির হয়ে বলে হাসিনা থাকবে সরকার প্রধান, আওয়ামী লীগই তারা সরকার গঠন করবে। এবং যখন বৃহত্তর দলগুলো তারা বলে যে না আমরা এই সরকারের অধীনে যাব না, তখন ওই মহিরু ইন্ডিয়ায় সিলেক্ট করে দেয়। তখন সিলেক্ট কাদেরকে করে দেয়? তখন জাতীয় পার্টির মতো লোককে দাঁড় করিয়ে দেয়, তখন অন্য কোনো বেগম সাহেবদের দাঁড় করিয়ে দেয়, দিয়ে বলে তোমাদেরকে নির্বাচনে যেতে হবে। এখন কথাটা হচ্ছে, আপনি আমি, আমরা যেই আওয়ামী লীগ করি, আমরা যেই বিএনপি করি, একটা বড় দল করতে গেলে আমাদেরও তো দায়িত্ববোধ আছে। আওয়ামী লীগ যদি মনে করে যে দেশের তাদের ১-১.৫ কোটি ২ কোটি মানুষের জনসমর্থন আছে, তাদের এতগুলো লোকের দায়িত্ব আছে, এই দায়িত্বটুকু পালনে তারা কতটুকু সৎ, তারা কতটুকু দায়িত্ববান। যে কোনো একটা জায়গায় আমাকে একজন আজকে সকালে বলেছে, কি বলেছে, বিএনপি কেন গোলাপবাগের সমাবেশের পরে নয়াপল্টনে বা কোনো জায়গায় গিয়ে বসে পড়েনি? তখন আমাকে একজনে বলেছে, এটা যদি বসে পড়ে তাহলে তো দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ হয়। কেন? ওখানে একটা রক্তপাত হবে, একটা বিশাল রক্তপাত হবে। রয়ের সহায়তায় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে লোকজন বসেছিল আওয়ামী লীগ নামক একটা দলের অফিসের সামনে, লাঠি সোঁটা লগি বৈঠা নিয়ে, যে মায়ের অন্য আর এক সন্তানের দল তারা যখন আমাদের সামনে আসবে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হবে, একটা রক্তাক্ত কাণ্ড ঘটবে। আপনাদের মনে আছে কিনা জানি না, একাধিকবার বাংলাদেশে বোমা ফাটানো হয়েছে, একাধিকবার বাংলাদেশে জঙ্গি তৎপরতার নামে ড্রামা করা হয়েছে। আমি যখন ইউএস ট্রেজারির আমি যখন তাদের স্যাংশনের লিস্টার ভিতরে দেখি আল হারামাইন, হারকাতুল জিহাদ, আমি বাংলাদেশে এদের অস্তিত্বের কথাও শুনি না। কিন্তু এদের নামকে হাসিনা শেখ এবং এই যে স্যাংশন প্রাপ্ত ৬ জন বা ৬ জন সিনিয়র পুলিশ অফিসার, র্যাবের অফিসার, তারা একাধিকবার আমেরিকায় ট্রেনিং এর সময় আমেরিকায় এসে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য তারা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়েস্টার্ন গভর্নমেন্টদেরকে বলেছে বাংলাদেশে জঙ্গি তৎপরতা আছে, বাংলাদেশে জঙ্গিদের অবস্থান আছে। আজকের এমন একটা পর্যায়ে এসে ওয়েস্টার্ন গভর্নমেন্টকে, ওয়েস্টার্ন যে কোনো এন্টিটিকে আমরা যখন অ্যাপ্রোচ করতে যাই, আমরা বলি যে আমাদের দেশে তো জঙ্গি নাই, তখন তারা বলে যে তোমাদের দেশে ল এনফোর্সমেন্ট, পুলিশের হেড এটা বলেছে, র্যাবের হেড এটা বলেছে, তোমার পররাষ্ট্রমন্ত্রী এটা বলেছে, তোমার দেশের প্রধানমন্ত্রী এটা বলেছে। তখন আমার ওই মায়ের সন্তান হিসাবে আমার আর কোনো মুখ থাকে না। তখন একা একা চিন্তা করি যে আমাদের দেশে কি একজন আন্না হাজারে নাই যে দাঁড়িয়ে বলবে এনাফ হয়েছে? একজন কি বসে পড়ে বলবে না যে আমি দেশের দুর্নীতি যতক্ষণে শেষ না হবে ততক্ষণে আমি রাস্তা থেকে উঠবো না? বা আমাদের দেশে কি এমন সত্যিকারের, যেমন আপনাদের পৌরাণিক যুগে মনে আছে মহাত্মা গান্ধী কোনো এক জায়গায় বসে ভুকা হরতাল শুরু করতেন যে আমি পানি খাবো না, আমি ভাত খাবো না, আমি একসময় মরে যাব দেশের জন্য। এটা বলার জন্য কি আমাদের কোনো মানুষ বাংলাদেশে নেই? আপনারা কেউ নোবেল পাবেন, আপনারা কেউ রিকগনিশন পাবেন, আপনারা কেউ এইটা করবেন, আপনারা কেউ ডক্টরেট পাবেন, কিন্তু আপনাদের মধ্যে কেউ কি একজন দাঁড়িয়ে বলবেন এনাফ? সেটা আওয়ামী লীগ হোক,
বিএনপি হোক অথবা কোনো রাজনৈতিক দলের বাইরে হোক, আপনাদের মধ্যে কি এমন কোনো মায়ের সন্তান আছেন যারা দাঁড়িয়ে বলবেন এনাফ হয়েছে, আর কিছু করার নেই, দেশের অস্তিত্বটাকে আমাদের সবার উচিত রক্ষা করা? আমি ওই একজন মানুষের অপেক্ষায়, আমি ওই 10 জন মানুষের অপেক্ষায়। আমি একযোগে শুনতে চাচ্ছি যে সব ভাই বোন একত্রে বলবে আমাদের ঝগড়াঝাটি এবার বাদ দাও, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে বাঁচাতে হবে। আমি আপনাদেরকে রাজনৈতিক নেতা হিসেবে না, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনাদেরকে শুধু মনে করিয়ে দিচ্ছি, আমাদের ওই দায়িত্বটা আমাদের হাতে কেউ তুলে দিবে না যদি ওই দায়িত্বের সততাটুকু, ওই দায়িত্বের মর্যাদাটুকু আমাদের মধ্যে যদি না থাকে। আমরা মাকে মা ডাকতে পারবো, আমরা বাবাকে বাবা ডাকতে পারবো, কিন্তু আমরা যদি দায়িত্বটা পালন না করি, আমার মা ওই রিকশায় বসে নিগৃহীত হবে, আমার বাবা রাস্তার পাশে বসে মরে থাকবে, আর আমরা হয়তো তাদের পরিচয় দিব না। কিন্তু একটা পর্যায়ে আমি আর আপনি যখন চিন্তা করতে থাকবো কি ব্যাপার আমার মা আমাদেরকে ফোন করে না, অর্থাৎ আপনি যদি কোনো একটা সময় দেখেন একটা পাসপোর্ট হাতে নিয়ে ওই পাসপোর্টটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথাটা লেখা নাই, তখন আপনার কাছে কি মনে হবে? আপনি কি মানুষ? আপনার কাছে তখন কি মনে হবে? আপনি কি একজন যোগ্য মানুষ? আপনার কাছে তখন কি মনে হবে? আপনি কি বলতে পারবেন আমি বীরের জাতি? নিজেকে এই প্রশ্নটা করুন। নিজেকে মানুষ, নিজেকে মুসলমান, নিজেকে হিন্দু, নিজেকে খ্রিস্টান পরিচয়ের আগে আপনারা আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনারা কি মানুষ? এবং আপনি কি ওই মাতৃভূমি বাংলাদেশ, আমরা কি ওই বাংলাদেশেরই সন্তান? আমরা কি ওই দায়িত্বটা পালন করি কিনা? বাংলাদেশি ভাই বোনেরা, এ বলে এই প্রশ্নটা আপনাদের সবার সামনে রেখে আমি বিদায় নিচ্ছি। অন্য নতুন কোনো সাবজেক্ট নিয়ে আমি খুব শীঘ্রই আবার আপনাদের সাথে কথা বলবো, কিন্তু একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমি আমার কথা বলি। আমার নাম জেকব মিল্টন, আমার একটাই জীবন, আমার একটাই ধর্ম, আর আমার একটাই দেশ, আর ওই দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশের জন্য আমি বাঁচি এবং বাংলাদেশের জন্য আমি মারা যাই। যা কিছু হয় এই পরিচয় নিয়ে আমি যেন মৃত্যুবরণ করি। এটা যদি করি, এটা হবে আমার জন্য গর্বের। আল্লাহ আমাকে জাহান্নামে নেবে না জান্নাতে নেবে, এটা নিয়ে আমি পরে চিন্তা করব। আমি মারা যেতে জন্মেছি বাংলাদেশি হয়ে, আমি মারাও যেতে চাই বাংলাদেশি হয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নিজেকে এই প্রশ্নটা করবেন যে আমরা কি ওখানে দাঁড়িয়ে আছি কিনা যেখানে দাঁড়িয়ে আমার নিজের ব্যর্থতা খুঁজবো, আমার দেশের প্রতি আমি দায়িত্ব পালন করেছি কিনা। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল, আপনাদের কাছ থেকেও আমি দোয়া চাই। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বী ভাই বোন আপনাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং আমার দোয়া। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা